মেদিনীপুরে, আমি বলছি মেদিনীপুরে, নিজে একবার গিয়ে দেখবে, সেখানে উপজাতিদের মধ্যে এইটা ভীষণভাবে চলছে। এই আইনটা কিন্তু বেসিক্যালি তাদের সেই বাইরে থেকে আসা টাকার ফ্লোটাকে বন্ধ করার জন্য নয়, কিন্তু সেটা উপর নজরদারি করার জন্য। কারণ বাইরে থেকে টাকা, এটা প্রমাণ পাওয়া গেছে যে বাইরে থেকে টাকা আমাদের দেশে এসে এখানে বেশ কিছু এমন কিছু বিষয়ে কাজে লাগানো হয় যেগুলো আমাদের দেশের স্বার্থের বিরোধী, যার জন্যই এই এফসিআরএ যেটা সংশোধনী, সেই সংশোধনীটা পাস করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। তখন তো বেসিক্যালি এখানে খ্রিস্টান জেসুইট পাদ্রীরা এখানে ধর্ম পরিবর্তন শুরু করেছিল। এখন কিন্তু নতুন সরকার সেগুলোকে নজর রাখছে যে মানুষকে ভয় দেখিয়ে তার ধর্ম পরিবর্তন করানো হচ্ছে কিনা। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, লোকসভায় এফসিআরএ সংশোধনী বিল আসতে চলেছে, পেশ হতে চলেছে, কি বলবেন? কি মনে হয় এর মধ্যে ঠিক কি কি রয়েছে? মেন একটাই বিষয়, এটা হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন, যেটা অর্থাৎ আমাদের এখানে আমাদের রাষ্ট্র যেরকম বিদেশে সাহায্য পায়, অনেক দেশ রাষ্ট্রকে সাহায্য করে, আমাদের দেশে আবার ছোটোখাটো কান্ট্রিগুলোকে সাহায্য করে। বাংলাদেশ আমাদের সাহায্য পেতে বহুদিন, এখনও পায় কিছু কিছু ক্ষেত্রে। মালদ্বীপসকে ভারতবর্ষ সাহায্য করে, শ্রীলঙ্কাকে তারা যখন একেবারে ভীষণ মানে ফুড ক্রাইসিসে ভুগছিল, ভারত সাহায্য করেছিল। ফলে এই সাহায্য পৃথিবীর বিভিন্ন দেশকে করেই থাকে, সেটা নতুন কোনো কথা না। কিন্তু সাহায্যের আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন সংস্থা তারা বাইরে থেকে টাকা পায়, পার্টিকুলারলি কিছু মিশনারি সংস্থা বা এই ধর্ম নিয়ে কাজ করে বা ধর্মের কিছু যুক্ত কাজ, সেই বা তথাকথিত কিছু সামাজিক বিষয় নিয়ে, তথাকথিত বললাম এই কারণে এরা অনেকেই সামাজিক বিষয় নিয়ে কাজ করে না। তো যাই হোক, তারা আবার বাইরে থেকে টাকা পায়। ধরা যাক কোনো একটা সংস্থা, এনজিও পার্টিকুলারলি, সে বলল সে নারী কল্যাণে কাজ করে, সে শিশু কল্যাণে কাজ করে, এইটা দেখিয়ে পৃথিবীর বহু দেশ থেকে তারা প্রচুর টাকা পায় এবং সেই টাকা তারা এখানে ব্যবহার করে। এই আইনের আগেও আইন রয়েছে, আমাদের আইন নেই তা নয়। এই আইনটা কিন্তু বেসিক্যালি তাদের সেই বাইরে থেকে আসা টাকার ফ্লোটাকে বন্ধ করার জন্য নয়, কিন্তু সেটা উপর নজরদারি করার জন্য। কারণ বাইরে থেকে টাকা, এটা প্রমাণ পাওয়া গেছে যে বাইরে থেকে টাকা আমাদের দেশে এসে এখানে বেশ কিছু এমন কিছু বিষয়ে কাজে লাগানো হয় যেগুলো আমাদের দেশের স্বার্থের বিরোধী, যার জন্যই এই এফসিআরএ যেটা সংশোধনী, সেই সংশোধনীটা পাস করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এটা হলে একটা মানে ব্যাপক পরিবর্তন ঘটবে, খুব সহজে আনা যাবে, কোনো অসুবিধে নেই, প্রত্যেকে আনতে পারবে। কিন্তু তাকে সেই টাকাগুলো কিসে খরচ করছে সেই ব্যাপারে তাদের স্বচ্ছতা দেখাতে হবে। এটা হচ্ছে বেসিক্যালি স্বচ্ছতা আনার জন্য এই বিলটা আনা হচ্ছে, অন্য কিচ্ছু নয়। অন্যদিকে আমরা দেখলাম যে খ্রিস্টান মিশনারিজ যারা রয়েছেন বা তাদের নেতারা, তারা দেখলাম এই বিলটি নিয়ে অসন্তুষ্ট এবং সেই সঙ্গে তারা এই বিলটি নিয়ে পর্যালোচনা হোক বা প্রত্যাহার করা হোক এই ধরনের দাবি করছেন। ঠিক কেন? একটা কথা বলি, খ্রিস্টান মিশনারির কথা পরে আসবো, তার আগে একটা কথা বলি। আমেরিকান একজন সেনেটর নয়, পার্লামেন্টে আমেরিকান এর মেম্বার, ওখানকার কংগ্রেসম্যান, তার নাম রাইলি মুর বলছেন যে এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, এটা অবশ্যই মানে প্রত্যাহার করা উচিত, তা নইলে ভারত এবং আমেরিকার সম্পর্ক খারাপ হবে। কারণটা কি? কারণ তিনি বলছেন এটা নাকি মানে অ্যাটাক এগেনস্ট দ্য খ্রিশ্চিয়ানস। এখানকার যারা মিশনারি তাদেরও একই কথা, মানে কথাগুলো মিলছে কি করে? মিলছে একটাই কারণে, যে এই টাকা দিয়ে এখানে মূল চেষ্টা হচ্ছে কনভার্সন চলছে, ধর্ম পরিবর্তনের চেষ্টা করেছে, হিন্দুদের অন্য ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সুন্দরবনে বেশ কিছু জায়গায়, উত্তরবঙ্গে চা বাগানে, মেদিনীপুরে, আমি বলছি মেদিনীপুরে, নিজে একবার গিয়ে দেখবে, সেখানে উপজাতিদের মধ্যে এইটা ভীষণভাবে চলছে। এবং কিভাবে চলছে? তাদের মধ্যে কতগুলো উপজাতির এমনি খুব সহজ সরল লোক হয়, তাদের মধ্যে কিছু অদ্ভুত ওই ম্যাজিক্যাল ব্যাপারগুলো তৈরি করা হচ্ছে, যে এই ধর্ম তোমাদের কিছু করতে পারবে না, আমার ধর্ম এই কাণ্ডটি করবে, আমার ধর্ম তোমাকে এই মুক্তি দিয়ে দেবে, এত সুবিধে দেবে। তার সঙ্গে এই কাইন্ডসে কিছু জিনিস, অর্থাৎ তুমি এই বিনা পয়সা এইটা নাও, তোমাকে এই বিনা পয়সা এগুলো দেওয়া হচ্ছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু মানুষগুলোকে প্রলুব্ধ করে তাদের মানে করা, মানে ধর্ম পরিবর্তনে চেষ্টা করা, এইটা কিন্তু চলছে। এগুলো কিন্তু হচ্ছে ওই ফরেন টাকা দিয়ে।
বাইরে থেকে যে টাকা আসছে সেটা দিয়ে অনেক জায়গায় প্রতি রোববার এই তুমি এই শিশু খাদ্য নয়, এই বাচ্চাকে এইটা খাওয়াবে, এই ওষুধ নেবে, এই যে ফ্রি ডিস্ট্রিবিউশনের নাম করে এই কাণ্ড কারখানা চলছে। এবং আবার আমি বলছি এই কাণ্ড কারখানা কিন্তু আজকে নয়, এই কাণ্ড কারখানা আজ বহু বছর ধরে চলছে। ব্রিটিশরা যখন প্রথম এখানে এসেছিল তখন তো বেসিক্যালি এখানে খ্রিস্টান জেসুইট পাদ্রীরা এখানে ধর্ম পরিবর্তন শুরু করেছিল, এবং তারপর ধীরে ধীরে তারা এই পরিবর্তনের ব্যাপারটা বাড়ায়, ভারতের একটা বড় অংশকে বদলে ফেলেছে, উত্তর পূর্ব নাগাল্যান্ড মিজোরাম একটা বড় অংশকে বদলে ফেলেছে। তারপর ধরো ত্রিপুরার একটা উপজাতিদের অংশকে পুরো বদলে দিয়েছে। তুমি ঝাড়খণ্ডে যাও, ঝাড়খণ্ডের উপজাতিদের একটা বড় অংশকে বদলে দিয়েছে। এবার এরা পশ্চিমবাংলাকে টার্গেট করেছে। এতদিন পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূল বলে একটা সরকার ছিল যাদের কোনো, ওরা সরকারটাই চালায়নি, ওরা সব কিছু ছেড়ে দিয়েছিল একবারে ভগবানের হাতে, ফলে ওরা যা খুশি তাই করেছে। এখন কিন্তু নতুন সরকার সেগুলোকে নজর রাখছে যে মানুষকে ভয় দেখিয়ে তার ধর্ম পরিবর্তন করানো হচ্ছে কিনা। দেখো আমাদের দেশে আর্টিকেল 25 অনুযায়ী প্রত্যেকের নিজস্ব তার ভাবনা রয়েছে, সে তার ধর্ম পালন করতে পারে। সে যদি স্বেচ্ছায় অন্য কোনো ধর্ম গ্রহণ করে সেখানে বলার কিছু থাকে না, কিন্তু লোভ দেখিয়ে ভয় দেখিয়ে প্রলুব্ধ করে যদি ধর্ম পরিবর্তন করা হয় সেটা শাস্তিযোগ্য অপরাধ। সেইটা ইতিমধ্যেই সে নিয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। আবার এক্ষেত্রে প্রলুব্ধ করার আরেকটা উপায় হচ্ছে বাইরে থেকে টাকা এনে ওই ফ্রি গিফট দেওয়া, এই করা সেই করা, বিভিন্ন জায়গায় ওই সব ধর্মীয় প্রতিষ্ঠান বানিয়ে ফেলা। এই জন্যেই এবারে FCRA অ্যামেন্ডমেন্ট যে বিল সেটা কিন্তু আসছে। বিষয় ভারতের, তাহলে এক্ষেত্রে কেন বাইরের ছেলেটার তার কারণ আছে। দেখো এই ডিপ স্টেট, আমরা ডিপ স্টেট কথাটা এখন বলি খুব, রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র, তারাই সব কিছুকে কন্ট্রোল করে, সেই রাষ্ট্রের অনেক কিছুকে কন্ট্রোল করে। একজনের নাম খুব চলছে জর্জ সোরস বলে। এরা বিভিন্ন জায়গায় তাদের মতো করে কাজগুলো করে। এরা মনে করে তারাই স্টেট, তারাই তাদের মতো চালাবে। এই সরসের বিরুদ্ধে অভিযোগ ছিল একবার ব্রিটেনে ব্যাংক সিস্টেমকে একেবারে 12টা বাজিয়ে দিয়েছিল। ও এই কাজগুলো করে, এটা খুব ডিস্টার্বিং এলিমেন্ট একটা। ওই জন্য অনেক জায়গায় ওকে ভাগিয়ে দেয়, ওকে রাখে না। ওই ডিপ স্টেটের লক্ষ্য একটাই, এরা বেসিক্যালি পশ্চিমী যে দেশগুলো তাদের এজেন্ট, পার্টিকুলারলি আমেরিকায় বা ইউরোপেও বেশ কিছু লবি আছে যারা মনে করে যে ভারতবর্ষ যেন দুর্বল থাকে, ভারতবর্ষ ওই ওদের কাছে হাত পাতবে, ভিক্ষে চাইবে, ভারতবর্ষ নিজে কোনো তৈরি করবে না, বাইরে থেকে তারা আমদানি করবে, তাতে ওদের লাভ, ভারতের বাজারটা পাবে। তাদের সঙ্গে বর্তমান যে কেন্দ্রীয় সরকার, যার নেতা নরেন্দ্র দামোদর দাস মোদীর মানে ভাবনাগত পার্থক্য আছে। মোদী চাইছেন এমন একটা রাষ্ট্র যে নিজের পায়ে দাঁড়াবে। যে ভারতবর্ষ বাইরে থেকে অস্ত্র আমদানি করতো, সেই ভারতবর্ষ এখন কিন্তু অস্ত্র রপ্তানি করে, ব্রাহ্মজ রপ্তানি করে, হাজার হাজার কোটি টাকা আমাদের এখানে ঢোকে। এইটা তো সহ্য করতে পারছে না। তো তারপর ধরো বাইরে থেকে পোশাক আমদানি আমরা করতাম আগে, এখন পোশাক রপ্তানি করি। ভারতের যে খাদি, সেই খাদি এখন প্রায় বাইরে ব্যাপকভাবে জনপ্রিয় হচ্ছে, দেশে তো হচ্ছেই। এইগুলো তো সহ্য হচ্ছে না ওদের। তারা চাইছে ভারতবর্ষ বিক্রি থাকবে, ভারতবর্ষকে নিজের পায়ে দাঁড়াতে দেবে না, যার জন্যে কোথাও যদি ড্যাম হয় আন্দোলন বাঁধিয়ে দেয়। একটা রিপোর্টও এসছে স্যার যে জিডিপি কমে যাচ্ছে বিকজ অফ এই আমাদের যত প্রাকৃতিক শক্তি এবং যত এইসবের যত আমাদের তাকে ব্যবহার করে যে ধরনের পরিকল্পনা বা যে ধরনের কিছু তৈরি করা হচ্ছে, তাকে দেখতে পাচ্ছে যে এনজিও, বিভিন্ন ফরেন ফান্ড দ্বারা করা এনজিও, তারা এর বিরোধিতা করে। তো যখন নর্মদা বাঁচাও আন্দোলন হলো, সেই আন্দোলন কিভাবে গুজরাটে একটা অংশের কৃষকদের কাছে জল নিয়ে যাবার জন্য, সৌরাষ্ট্র কচ্ছ জল পাওয়া যায় না, সেখানে জল নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো আটকে ছিল, সেখানেও এদের ছিল, বহুদিন ধরে মামলা লড়েছিল। আমি কার কথা বলবো, আমার দেশের যে কংগ্রেস, তার নেতা রাহুল গান্ধী, সে আমেরিকা যাচ্ছে, আমেরিকা গিয়ে ইলহান ওমর বলে কট্টর ভারত বিরোধী, তার সঙ্গে ছবি তুলে পোস্ট করছে। কতটা ড্রেডেড হতে পারে এই লোকগুলো। রাহুল গান্ধী পর্যন্ত এই সুরে গান গাইছে। তার লক্ষ্য একটাই, ভারতের প্রধানমন্ত্রী হবে, মানে প্রধানমন্ত্রী হওয়াটা ওর বোধহয় পৈতৃক সম্পত্তি আর কি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ভারতবর্ষ বদলে গেছে, আর যেহেতু এগুলো পারছে না, ফলে বিভিন্ন ওই আরশোলা টিকটিকি ইচ্ছার পোকা তাদের রাস্তায় নামিয়ে দাও, নামিয়ে দিয়ে ঝামেলা বাঁধাও। স্কুল ছাত্র, কলেজ ছাত্রদের সুকুমার মতি, সেগুলোকে মাথায় গিলে চিবিয়ে খাও। সব মিলিয়ে এখন এই জায়গায় কিন্তু দাঁড়িয়েছে যে এরা কখনোই ভারতবর্ষকে শক্তিশালী হোক সেটা চাইছে না। ভারতবর্ষ শক্তিশালী হলে এদের তো কষ্ট হবে। দুঃখের কথা, কংগ্রেস দলের যে নেতাগুলো বড় বড় কথা বলে, তারা রাহুল গান্ধীর এই চরিত্রটা বুঝতে পারে না।
তাড়াতাড়ি বুঝলে দেশের মঙ্গল। চামচাগিরি করে তো লাভ নেই, ও সবকটাই গান্ধী পরিবারের প্রায় চামচার ভূমিকা পালন করে, সাইকোপ্যান্ট ওরা। একটু বুঝুক, 3বারের চেষ্টায় দলটা 100টা আসন পায় না, ফলে ওদেরও বোঝা উচিত একটা রাজনৈতিক দল তারা যদি এই কাণ্ড করে তাহলে তো মুশকিল। আর এনজিও করবে না কেন? এনজিও তো এই কাজ করেই যাচ্ছে। যেমন যেমন হচ্ছে কুদানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, বা অন্যদিকে ঝাড়খণ্ডে যে মাইন্সের যেগুলো হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এনজিওরা, তারা কেন এর বিরোধিতা করবে? একটা কথা অনেকগুলি বলি, প্রজেক্ট রয়েছে লিস্টে। দেখো ঝাড়খণ্ডে যখন মাইনিং হয়, ইউরেনিয়াম মাইনিং হয়, অন্য কিছু হয়, মাটির তলায় যে সম্পদ তুলে আনে, এটা তো বহু পুরনো অভ্যাস, প্রাকৃতিক। এবং এটা ছাড়া আমরা এগোবো কি করে? ধরা যাক আমরা যে বিদ্যুৎটা পাই, এই যে এটা পাক্কা ঘুরছে, এই যে আলোগুলো জ্বলছে, এর জন্য তো বিদ্যুৎ লাগে। বিদ্যুৎটা কোত্থেকে তৈরি হবে? দুভাবে হয়, তাপ বিদ্যুৎ কেন্দ্র, জল বিদ্যুৎ কেন্দ্র। ভারতবর্ষ দুটো বিকল্প জোগাড় করছে, একটা হচ্ছে সৌর বিদ্যুৎ, এবং সৌর বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি সফল হলে, সূর্যঘর যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা যদি সফল হয়, তাহলে দেখা যাবে যে আমাদের বায়ু দূষণের পরিমাণ 90% কমে যাবে। অনেক বেশি ক্লিয়ার এনার্জি পাবো, কারণ প্রতিটি বাড়িতে সৌরশক্তির প্ল্যান্ট বসানো হবে, তার এক একটি কি বলে ওটাকে, সেল বসানো হবে। সেই সেল থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে, মানুষ তার নিজের বাড়ির কাজে খরচ করে তারপর গ্রিডে পাঠিয়ে দিতে পারবে যদি বেশি করে লাগে, তাতে আয় হবে। অর্থাৎ আমাদের ইলেকট্রিসিটি বিল কিন্তু 0 হয়ে যাবে। এটা বোঝে ওরা, এই লোকগুলো বোঝে ওটা। এই প্রকল্প যদি কমপ্লিট হয় তাহলে কোন জায়গায় আমরা পৌঁছবো, এটাকে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছে। কোনো একটা সংশোধন আনলে দেবে না। যেরকম আমাদের একটা উদ্যোগ আসছে, কেন্দ্রীয় সরকার এনেছেন, 1 নেশন 1 ভোট। একসঙ্গে সবকটা ভোট হয়ে যাবে, কেন্দ্রীয় লোকসভা, রাজ্যের বিধানসভা, 5 বছর আর কোনো ভোট হবে না, আবার 5 বছর পরে। এখন যেটা হয়, যখন তখন ভোট হয়, দীর্ঘদিন ধরে ভোট চলে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার অসুবিধা হয়। একসঙ্গে ভোট হলে ভোটের একটা সুনির্দিষ্ট সময় থাকবে, তারপরে আর ভোট হবে না। উপনির্বাচন হতেই পারে, কেউ মারা গেলে বা পদত্যাগ করলে উপনির্বাচন হতে পারে, কিন্তু তারপর আর ভোট হবে না। এই যে বন্দোবস্ত, এই বন্দোবস্তের মধ্যে ভুল কোথায়? দেখো, কংগ্রেস আপত্তি করছে, আঞ্চলিক দলগুলো আপত্তি করছে, কারণ একটাই, তারা কোনো রকম ভালো কিছু হতে দেবে না। আমরা দেখতে পাচ্ছি একদম, এক্ষেত্রেও দেখা যাচ্ছে। নর্মদা বাঁচাও আন্দোলনে দেখেছিলাম, বিভিন্ন জায়গায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে গেলে দেখেছিলাম, সর্বত্র তারা বাধার সৃষ্টি করছে। লক্ষ্য একটাই, যেভাবে হোক একটা নির্বাচিত সরকার যাতে এগোতে না পারে, ভারতবর্ষ এগোতে না পারে। কিন্তু আবার আমি বলছি, ভারতের জনগণ অনেক বেশি এখন অ্যালার্ট, অনেক বেশি তারা সক্রিয়, তারা কিন্তু এগুলো আর হতে দেবে না। স্যার, এই যে FCR যে বিলটি, সংশোধনী বিলটি আসছে, এর ফলে কতটা শক্তিশালী হবে দেশ? অবশ্যই রেগুলেটরি মেকানিজম থাকবে, একটা অথরিটি থাকবে, তারা রেগুলেট করবে। 1, 2 হচ্ছে যে সংস্থা টাকা আনবে তাদেরই খরচ করতে হবে, অন্য সংস্থাকে টাকা দিতে পারবে না। আগে হতো, আমি টাকা আনলাম, তোমাকে টাকা দিয়ে দিলাম, তুমিও খরচ করছো, আমিও খরচ করছি। আমার ওপর সরকারি যদি নিয়ন্ত্রণ থাকে, তোমার ওপর সরকারি নিয়ন্ত্রণ নেই। আমি কাকে কাকে টাকা দিচ্ছি তারা সরকার বুঝতে পারছে না। এবার বলা হয়েছে যে সংস্থা টাকা আনবে সেই সংস্থাকে খরচ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, তাদের যে টাকাটা আনবে অফিসিয়াল কাজে কতটা ব্যবহার করা যাবে। আগে দেখা যেত ওই টাকা আনছে, তার ম্যাক্সিমামটা অফিসিয়াল কাজে ব্যবহার করে, নিজের বেতন টেতন নয়, সব সামাজিক কাজে কম খরচ হয়। এবারে সেখানে একটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে। ফলে সব মিলিয়ে এটা কি বলবো, এর ওপরে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকবে, একটা অথরিটি থাকবে, তারা লক্ষ্য রাখবে। এটা নিঃসন্দেহে এই আইনটাকে একটা শক্তপোক্ত আইনে পরিণত করবে এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা এখানে বাড়বে।